আজকের ৭১ সংযোগে আমরা কথা বলছি ইরান ইসরায়েল নতুন করে যে সংকট তৈরি হয়েছে সে প্রসঙ্গে এবং আমরা বিরতির আগে যেমনটি দেখছিলাম যে গতকাল যখন ইসরায়েলে ইরান ব্যাপক আকারে আকাশপথে হামলা চালালো, এর পরবর্তীতে এই হামলা নিয়ে যখন ইরানের সশস্ত্র বাহিনীর যিনি চিফ অফ স্টাফ তিনি কথা বললেন, সে সময় তিনি যেমনটি জানিয়েছেন যে তারা যে লক্ষ্যবস্তুগুলো ঠিক করে হামলা চালিয়েছিল সেখানটায় তারা সফল হয়েছে এবং তারা জানিয়েছে তাদের কোনো ধরনের বেসামরিক বা অর্থনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সেটি তারা করেওনি। এবং তারা জানে যে ইসরায়েল পাল্টা হামলা চালাতে পারে, সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে 10 গুণ শক্তিশালী হামলা চালানো হবে এমন একটি সতর্কবার্তাও তারা দিয়েছে। একটি প্রতিবেদন দেখে নেব এ পর্যায়ে। শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। দেশটির ভাষ্য, ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি বলেন, ইসরায়েলে কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। দামেস্ক কনসুলেটে হামলায় ওই ঘাঁটি জড়িত বলে জানান বাগেরি। নেগেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। সেখান থেকে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কনসুলেটে হামলা চালিয়েছিল বলছে ইরান। বাগেরি আরও বলেন, ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে। ইরানের হামলায় এই দুটি লক্ষ্যবস্তুই উল্লেখযোগ্যভাবে ধ্বংস হয়েছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই হামলার চেয়ে আরও 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। বাগেরি আরও জানান, সুইজারল্যান্ড দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি বার্তা পাঠিয়েছে তেহরান। তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে নিজেদের ঘাঁটি ও সামরিক স্থাপনার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন দেয়, তাহলে মার্কিন ঘাঁটি, স্থাপনা ও কর্মকর্তাদের কোনো নিরাপত্তা থাকবে না। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্শাল শাপোশনিকভ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে ঢুকেছে। এই ফ্রিগেট কিনঝাল সুপারসোনিক মিসাইল দিয়ে সজ্জিত। নীলুফা জাহান, তিথি, ৭১। এ পর্যায়ে আলোচকদের যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং ৭১ সংযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রথমেই অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেটি আমরা দেখলাম যে খুব স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছিল ইরানের এরকম একটি হামলার পর ইসরায়েল পাল্টা হামলা চালাবে, কিন্তু যুক্তরাষ্ট্র তারা বলছে যে কোনো রকম পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র সমর্থন দেবে না এবং ইসরায়েলকে নিরুৎসাহিত করছে। এটি কি একটি কৌশলগত অবস্থান কিনা যুক্তরাষ্ট্রের? এবং যদি পাল্টা হামলা, ইসরায়েল নিশ্চয়ই কোনো না কোনো ধরনের প্রতিক্রিয়া জানাবে, সেটি আসলে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে বলে আপনি ধারণা করছেন? ধন্যবাদ। আমরা যদি পশ্চিমা মিডিয়া বা তাদের কয়েকজন যারা কথা বলেছেন তাদের মুখে একটা শব্দ আমরা শুনেছি, সেটা হলো যে ইরানের যে আক্রমণটা কোরিওগ্রাফড ছিল। অন্য কথায় হয় সুইজারল্যান্ডের মাধ্যমে বা বিভিন্ন ভাবে, এমনকি টার্কির মাধ্যমে, যে টার্কি নেটোর সদস্য, টার্কি যেহেতু জানতো, তার মানে হচ্ছে যে আমেরিকাও জানতো যে কখন কিভাবে এই আক্রমণটা চালাবে। তো যেহেতু কোরিওগ্রাফ, তার উপরে এখন পর্যন্ত কোনো ব্যক্তি মারা যায়নি, এই ৩০০-র উপরে যেই মিসাইলস বা ড্রোন গেছে সেটাও একটা বিষয়। একেবারে মিলিটারি টার্গেট মনে হয় একটাই, কিছুটা ক্ষতি হয়েছে। সব মিলে বোঝাই যাচ্ছিল যে একটা রেস্ট্রেইন অবস্থা, যেটা নর্মালি যেটা হয়, একটা অতর্কিত একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকে, সেইভাবে করা হয়নি। অন্য কথায় ইরানও এটাকে যুদ্ধের ভিতরে যেতে চায়নি। এখন কথা হচ্ছে যে এটার পাল্টা কি হবে। মনে রাখতে হবে যে এটা প্রচণ্ড রাইট উইং সরকার ইসরায়েলে আছে এবং যেই সরকার ভালো করেই জানে যে যেভাবে ইসরায়েলিরাই রাস্তায় নেমেছে নেতাহীনের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে, আমরা প্রতিদিনই দেখছি মিছিল বার হচ্ছে,
যদিও এই ছবিগুলো আমরা কি বলা হয় মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে না, কিন্তু মোটামুটি যারা খোঁজ রাখছে তারা ভালো করেই জানে যে মূল ইসরায়েলে এই সভাগুলো বড় আকারেই হচ্ছে। এখন কথা হচ্ছে যে নেতানিয়াহুকে যদি বাঁচতে হয় বা তার যেই সরকার সেটাকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে এই যুদ্ধের পরিস্থিতি বাড়ানো ছাড়া আমার মনে হয় না কোনোভাবে উপায় আছে। কারণ যদি মেনে বা থেমে যায় তাহলে নেতানিয়াহু থাকাটা খুবই ঝামেলা হবে। এখন সেই পর্যায়ে যাবে কিনা সেটা দরকার। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এর সাথে যুক্তরাষ্ট্রের রাজনীতিও জড়িত। আমি মনে করি জো বাইডেন হয়তো কিছুটা অপেক্ষা করবে যে ডোনাল্ড ট্রাম্প কি অবস্থা নেয়, তার উপরে তার কি বলা হয় আমার সিদ্ধান্ত তো থাকবে। যদিও আপাতত সে ইসরায়েলকে রেস্ট্রেইন করতে বলছে, কিন্তু সেটাও পাল্টে যেতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প বড় আকারেই যদি জো বাইডেনের এই বিষয়টাকে বলা হয় যে জো বাইডেন পুরোপুরি ফেল করেছে, আমেরিকার মান সম্মান একেবারে চলে গেছে, ওয়েস্ট ইজ হিউমিলেটেড, এই ধরনের কথাবার্তা যদি শোনা মানে আমরা যদি শুনতে পাই, তাহলে বোঝাই যাবে যে একটা প্রেশার দিচ্ছে জো বাইডেনকে। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, যেটা আমার মনে হয় পশ্চিমা বিশ্ব ভালো করেই জানে, যেটা আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক এই বিষয়ে বিশেষ করে যুদ্ধের কতগুলো শব্দ আছে। একটা হলো যে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ কিন্তু অনেক বেশি, বিশাল তার স্ট্র্যাটেজিক ডেপথ। তার স্কোয়ার মাইলস হলো 1.6 মিলিয়ন, তার যে টেরিটরি, এবং পপুলেশন হলো নিয়ারলি 90 মিলিয়ন পপুলেশন, যেখানে ইসরায়েলের স্ট্র্যাটেজিক ডেপথ একেবারেই নেই, মাত্র 23,000-এর কম স্কোয়ার কিলোমিটারের তার এরিয়া, কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নেই, এবং পপুলেশন হলো 1.6 মিলিয়ন, সরি পপুলেশন 10 মিলিয়নের নিচে 9.5 মিলিয়ন। এবং এখনই কথা উঠেছে যে অনেক ইসরায়েলিরা চলে যেতে চাচ্ছে ইসরায়েল থেকে, সেটাও একটা আরো ঝামেলা করবে। তো যেখানে স্ট্র্যাটেজিক ডেপথ নেই সেখানে এই যে মিসাইলের যেই যুদ্ধ, এটা স্ট্র্যাটেজিক ডেপথ ছাড়া কিন্তু বড় আকারে মিসাইলের যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব না। এবং যেই কাঠামো ইরান এত বছর ধরে করেছে, সেটা একমাত্র ওটাকে যে থামাতে হয় সেটা হলো নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করা। ওটা তো একেবারে সুইসাইডাল হয়ে যাবে, পশ্চিমা বিশ্বের জন্য হয়ে যাবে, ইসরায়েলের জন্য, পুরো বিশ্বের জন্য একটা সুইসাইডাল। তো ওই জায়গায় আমার মনে হয় যে পশ্চিমা বিশ্বেও চেষ্টা করবে থামাতে, যে কোনোভাবেই বড় আকারে যেন যুদ্ধ না ছড়িয়ে না পড়ে। জি, ইশফাক ইলাহি চৌধুরী, এই প্রসঙ্গ ধরে আপনার কাছে আসতে চাই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি যেটি বলেছেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারে রয়েছে এবং এই অঞ্চলের মানুষ একটি পূর্ণমাত্রার ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি, তারা যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে। আমরা জানি নভেম্বরে যুক্তরাষ্ট্রে নির্বাচন রয়েছে এবং জরিপে এখন পর্যন্ত সুইং স্টেটগুলোতে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু জনপ্রিয়তায় তিনি কিন্তু বাইডেনের চাইতে এগিয়ে গেছেন। এই দিকে একটি কৌশলগত বিষয় রয়েছে। গাজায় হামাসের কাছে যারা জিম্মি রয়েছেন তাদের নিয়ে আমরা জানি তেল আবিবে প্রতিনিয়তই কিন্তু বড় ধরনের সেখানে বিক্ষোভ মিছিল হচ্ছে। এমন একটি অবস্থা থেকে এই যে যুদ্ধের দ্বারপ্রান্তের যে বক্তব্য, সেটির শঙ্কা আপনি দেখেন কিনা? প্রথমত ধন্যবাদ আপনাকে। তো যুদ্ধের দ্বারপ্রান্তে যেটা প্রফেসর ইমতিয়াজ বলেছেন, যে দ্বারপ্রান্তে আসলে হয়তো হবে না, কারণ যেটা আমরা জানি যে বোথ সাইডস তারা বলে, এটা অনেকটা ওই যে কিছুদিন আগে আপনার মনে আছে যে পাকিস্তান এবং ইরানের মধ্যে একটা ঘটনা ঘটলো। ইরান গিয়ে পাকিস্তানের ভিতরে প্রবেশ করে ইরানিয়ান এয়ারফোর্স তারা পাকিস্তানের সুন্নি জঙ্গি, তাদের দৃষ্টিতে জঙ্গিদের আক্রমণ করলো। পরের দিন অথবা তার পরের দিন পাকিস্তান এয়ারফোর্স আবার ইরানের সীমান্ত অতিক্রম করে ইরানের ভিতরে হয়তো সেই সেম জঙ্গি বা তাদের ইরানিয়ান বেসে অ্যাটাক করলো। এটা অনেকটা ওই ধরনের টিট ফর ট্যাট, এবং আপাতত আমরা শান্ত থাকবো। তবে একটা জিনিস আমি প্রফেসর ইমতিয়াজের সাথে একটু দ্বিমত করবো, যে কতটুকু ইনফরমেশন আগে দেওয়া ছিল জানি না, তবে ইরান কিন্তু তার ম্যাক্সিমাম মানে শক্তি প্রয়োগ করেছে, যে 300 মিসাইলস প্রায় 180 ডিগ্রিজ কভার করে, স্টার্টিং ফ্রম লেবানন থেকে নিয়ে আপনার পূর্ব দিকে ইরানিয়ান মূল ভূখণ্ড এবং দক্ষিণে আপনার থেকে একসঙ্গে মিসাইল গুলো আসছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে ডিস্টেন্স, যেহেতু ইরান অনেক দূরে,
এবং হুতিরাও অনেক দূরে। আবার তার এই যে ওয়েপন্স গুলো তারা ইউজ করছিল এগুলো সাবসনিক আপনার 200-250 কিলোমিটার। তার অর্থ হচ্ছে এদেরকে ট্র্যাক করছিল অনেক আগে থেকে, কয়েক ঘন্টা ধরে তারা ট্র্যাক করে ইরানের ঢোকার আগেই, সরি ইসরায়েলে ঢোকার আগেই এগুলোকে ধ্বংস করা হয়েছে। এবং হুইচ ইজ ট্রু, হুইচ ইজ পসিবল, যাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে। তার সাথে যোগ হয়েছে জর্ডানের মতো মুসলিম রাষ্ট্র, কিন্তু তারা ইসরায়েলের পক্ষে কাজ করেছে। তারপরে রয়্যাল এয়ারফোর্স ছিল, ইউএস এয়ারফোর্স ছিল, ইউএস নেভি ছিল। এতগুলো ফোর্স কাজ করার ফলে এমনকি আমি অবাক হব না যদি সৌদিও তাদের নীরব সমর্থন তারা দিয়ে থাকে। কারণ এই কিছু কিছু মানে হুতিদের যে মিসাইল গুলা সৌদি এয়ার স্পেসে অথবা তার খুব পাশ দিয়ে তারা গেছে, সো তারা তাদের ম্যাক্সিমাম ইউজ করেছে। এবং এতে একটা জিনিস প্রমাণ হয়েছে যে ইসরায়েলের যে টেকনোলজিক্যাল এজ, টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজ, সেটা কিন্তু সাংঘাতিক ভাবে, এবং তাদের মিত্র দেশগুলো সেটা আছে। তো যেহেতু তারা ইরানও স্বীকার করেছে যে ওকে আমরা উই হ্যাভ ডান আওয়ার জব, আর এখানেও একটা যেটা ইসরায়েল প্রথমে করেছিল একটা বিরাট, আমি বলবো যে ক্রাইম ইন দ্য সেন্স দ্যাট একটা ডিপ্লোম্যাটিক ইয়েতে তাদেরকে অ্যাটাক করেছে, যেটা মনে করা হয় সবসময় একটা সেক্রেট বা একটা সেফ প্লেস, সেখানে তারা আক্রমণ করে তাদেরকে জেনারেলদেরকে হত্যা করেছে। তা আমি এই মুহূর্তে মনে করি যে বোথ সাইড উইল রেস্ট্রেইন এক্সারসাইজ করবে। তবে সব থেকে দুঃখজনক হচ্ছে যে এইসব সংঘাতে ইনক্লুডিং গাজা, যারা শান্তি প্রিয় যে ইয়েগুলো পিএলও মনে করেন, প্যালেস্টাইনের মধ্যে পিএলও, ইসরায়েলে যাদের যেসব দল, রাজনৈতিক দল শান্তি টু স্টেট সলিউশনের পক্ষে ছিল, এবং এই আরবদের ইয়েতে যারা শান্তি চায়, সহাবস্থান চায়, তারা কিন্তু এখন ব্যাকফুটে চলে গেছে। একেবারেই তাই।